আগের দিন আমরা ক্রোমোজোমের ভৌত গঠন দেখেছিলাম। আজকে আমরা যেটা থেকে পড়বো সেটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে ক্রোমোজোম দুটো অংশ নিয়ে তৈরি, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই প্রোটিন দু রকমের হতে পারে, একটা ক্ষারীয় প্রোটিন আর একটা হচ্ছে আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিন বেশি থাকে 45% আর আম্লিক প্রোটিন থাকে 5%। এই ক্ষারীয় যে প্রোটিন, এই ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয় হয় আর আম্লিক প্রোটিন নন হিস্টোন জাতীয়। হিস্টোন প্রোটিন মানে কি? হিস্টোন প্রোটিন মানে হচ্ছে সেটার মধ্যে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, যেটা যেমন আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন নামক বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড থাকে। আর এই হিস্টোন প্রোটিন 5 রকমের হতে পারে। আগে আমরা জেনেছি হিস্টোন প্রোটিনটা ডিএনএকে একসঙ্গে নিয়ে বেঁধে রাখে, এই নিউক্লিওসোমে পড়েছি। তাহলে এই হিস্টোন প্রোটিন 5 রকমের হতে পারে: H1, H2A, H2B, H3 আর হচ্ছে H4। এই 5 রকমের হিস্টোন প্রোটিন হতে পারে। আর আম্লিক প্রোটিন যেটা নন হিস্টোন জাতীয়, সেটা 5% থাকে, সেখানে ট্রিপ্টোফান, টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। এই আম্লিক প্রোটিনের মধ্যে HMG প্রোটিন থাকতে পারে, হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন থাকে। এইবার এই প্রোটিন ছাড়া আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড দু রকমের আমরা জানি, ডিএনএ আর হচ্ছে আরএনএ। দু রকম হতে পারে। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএকে 3টে অংশ নিয়ে গঠিত হয়। একটা শর্করা থাকে এর মধ্যে, ডিঅক্সিরাইবোজ শর্করা, যেটা 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা। আর নাইট্রোজেন বেস থাকে, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট থাকে। এই ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড, এই 3টেকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ এই নিউক্লিওটাইডটা নিয়ে গঠিত হয়। আর এই ফসফেট যদি বাদ দেওয়া হয়, শুধুমাত্র শর্করা আর নাইট্রোজেন বেসকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড। 3টেকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড, আর এই দুটোকে একসঙ্গে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে এই যে নাইট্রোজেন বেস আছে, এই নাইট্রোজেন বেস আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিনের মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন থাকতে পারে, আর পিরিমিডিনের মধ্যে সাইটোসিন আর থাইমিন থাকতে পারে। এখানে এই পিউরিন, পিরিমিডিনগুলো, নাইট্রোজেন বেসগুলো একে অপরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এখানে এ অর্থাৎ অ্যাডিনিন থাইমিনের সঙ্গে যুক্ত হতে পারে, এ ডবল বন্ড টি দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হতে পারে, আর জি কার সঙ্গে? জি সি এর সঙ্গে যুক্ত হতে পারে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা, জি ট্রিপল বন্ড সি। এ টি এর সঙ্গে যুক্ত হয় আর জি যুক্ত হয় সি এর সঙ্গে। এইভাবে ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস আর এই 5 কার্বনযুক্ত শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, 3টে একত্রে ডিএনএ গঠন করে। এখানে ডিএনএ দেখতে কিরকম? ছবিতে তোমরা দেখবে ডিএনএকে দেখতে একটা পেঁচানো সিঁড়ির মতো। একটা পেঁচানো সিঁড়ির দুটো হাতল থাকে, সিঁড়ির তো দুটো হাতল থাকে। এই দুটো হাতলগুলো শুধুমাত্র এসপি এসপি করে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এসপি এসপি মানে হচ্ছে সুগার আর ফসফেট, ডিঅক্সিরাইবোজ শর্করা আর ফসফেট, এরকম একটা একটা করে যুক্ত হয়ে এই হাতলটা তৈরি হয়। আর মাঝখানে হাতলগুলোকে যুক্ত করবে কে? হাতলগুলোকে যুক্ত করবে বা পরে রইল নাইট্রোজেন বেস। এই পিউরিন, পিরিমিডিনগুলো এ ডবল বন্ড টি বা জি ডবল বন্ড সি, এইগুলো হাতলগুলোকে, দুটো হাতলকে একত্রে যুক্ত রাখে। এইভাবে ডিএনএটা তৈরি হয়। এইভাবে ডিএনএ যে তৈরি হলো, যেহেতু আমরা দুটো হাতল দেখছি, সেই জন্য এইটা ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। আর এই দ্বিতন্ত্রী মডেলটা বিজ্ঞানী ওয়াটসন ক্রিক আবিষ্কার করেন। ঠিক আছে, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আরএনএ। আরএনএর ক্ষেত্রে কি? আরএনএ কি বলছি আমরা? একতন্ত্রী। অর্থাৎ ডিএনএর ক্ষেত্রে যেমন আমরা দুটো হাতল দেখেছি, আরএনএর ক্ষেত্রে আমরা একটা হাতল দেখবো, একটা তন্ত্রী। এখানেও সেই একই রকমভাবে গঠিত হয়, কিন্তু এখানে যে শর্করাটা আছে এটাও 5 কার্বনযুক্ত শর্করা, কিন্তু এটার ক্ষেত্রে শর্করাটা হচ্ছে রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা একইভাবে নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড বা ফসফেট নিয়ে গঠিত হয়। কিন্তু তফাৎটা হলো, এখানে যে নাইট্রোজেন বেসটা আছে, এখানে যে পিউরিনটা আছে, সেটা একই অ্যাডিনিন, গুয়ানিন, কিন্তু পিরিমিডিন বেস যেটা থাকে সেটা থাকে সাইটোসিন আর ইউরাসিন। টি এর পরিবর্তে এখানে থাকছে হচ্ছে ইউরাসিন। তাহলে এখানে এ ডবল বন্ড ইউ আর জি ট্রিপল বন্ড সি এইভাবে যুক্ত হতে পারে। এইভাবে যুক্ত হয়ে একটা একতন্ত্রী আরএনএ তৈরি করে। এখানে ছবিতে দেখবে তোমরা, দেখো এখানে একটা তন্ত্রী আছে। তন্ত্রীটার মাঝে মাঝে ওই নাইট্রোজেন বেসগুলো পরস্পর যুক্ত হয়েছে।
আর যে তন্ত্রীটা আছে, এই তন্ত্রীটার মধ্যে যেটা আছে, তন্ত্রীটার মধ্যে ওই সুগার আর ফসফেট পরপর থাকে। ঠিক আছে, এইভাবে আরএনএটা তৈরি হয়। তাহলে এখান থেকে তোমরা ডিএনএ আরএনএ পার্থক্য করে নিতে পারবে। এইবার এই ক্রোমোজোমকে যদি রঞ্জকতার ভিত্তিতে ভাগ করা হয়, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিন তন্তুটা থাকে, সেই ক্রোমাটিন তন্তুটাকে যদি কালার করা হয়, রঞ্জকতার ভিত্তিতে ভাগ করা, তাহলে দু রকমের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন বেশি থাকে 70% আর হেটেরোক্রোমাটিন থাকে 30%। এবার তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী করে বুঝবো? কারণ কীভাবে বুঝবো? এই ইন্টারফেজ যে দশা আছে আর বিভাজন যে দশা আছে, পরে আমরা দেখবো কোষ বিভাজনে, ইন্টারফেজ দশায় ইউক্রোমাটিনটা হালকা রং ধারণ করে, কিন্তু বিভাজন দশায় গাঢ়ভাবে থাকে। আবার হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে মোটামুটি সবসময় এটা গাঢ় রঙে থাকে, কিন্তু বিভাজনকালে এর রংটা হালকা হয়ে যায়। এখানে ইউক্রোমাটিন দশায় বেশি জিন থাকে এবং সেই জিনগুলো খুবই সক্রিয় হয়। সেজন্য সক্রিয় যেহেতু বেশি, জিনও যেহেতু বেশি, তাহলে এখানে ক্রসিং ওভারটা বেশি ঘটে। ক্রসিং ওভার ঘটবে এবং মাইটোসিস পদ্ধতিতে ক্রসিং ওভারটা যে ঘটছে মাইটোসিসের পরবর্তী দশায়, মেটাফেজ দশায়, সেখানে মেটাফেজ দশা, মাইটোসিস নয়, মিওসিস দশায়, মিওসিস দশায় যে ক্রসিং ওভারটা ঘটে সেটা এই ইউক্রোমাটিন অঞ্চলেই দেখতে পাওয়া যায়। আর এই হেটেরোক্রোমাটিন অঞ্চলে অল্প জিন থাকে, সেগুলো নিষ্ক্রিয় থাকে, সেই জন্য এখানে কোনো ক্রসিং ওভার ঘটে না। তাহলে এটা হচ্ছে রঞ্জকতার ভিত্তিতে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের পার্থক্য, ক্রোমাটিনের পার্থক্য, দু রকমের ক্রোমাটিনের পার্থক্য। তাহলে এতক্ষণ আমরা করলাম যে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এই সমস্তগুলো সম্বন্ধে আমরা পড়লাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন অর্থাৎ একটা কোষ থেকে আর একটা কোষ তৈরি হচ্ছে। এই যে কোষ তৈরি হচ্ছে, এই কোষ তৈরি হওয়ার ক্ষেত্রে কতগুলো কোষীয় অঙ্গাণু খুবইভাবে সাহায্য করে। সেগুলোর ক্ষেত্রে একটা তো আমরা জানি নিউক্লিয়াস সাহায্য করবেই, কারণ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস থেকে আমরা ক্রোমোজোম পাচ্ছি, সেটা সাহায্য করছেই। সেন্ট্রোজোম, প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোম কি করে? বেমতন্তু গঠনে সাহায্য করে। আর যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, সেক্ষেত্রে মাইক্রোটিবিউল সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে। কোষ বিভাজনের সময় যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা মাইটোকন্ড্রিয়া দেয়। রাইবোজোম কি করবে? রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করবে এই কোষ বিভাজনের সময়। তাহলে এই চারটি অঙ্গাণু আমাদের কোষ বিভাজনে সাহায্য করছে। এই কোষ বিভাজনের গুরুত্ব কি? কোষ বিভাজন জীবদের বৃদ্ধিতে সাহায্য করে, ক্ষয়পূরণে সাহায্য করে। পুরনো কোষ নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে ক্ষয়পূরণ হয়। নতুন জীবের সৃষ্টি হয়, একটা জীব থেকে আর একটা জীবের সৃষ্টি করতেও এই কোষ বিভাজন সাহায্য করে। প্রজননে সাহায্য করে, এককোষী জীবদের ক্ষেত্রে প্রজননেও সাহায্য করে হচ্ছে এই কোষ বিভাজন। এরপর আমরা দেখব কোষ বিভাজন কত রকমের হতে পারে। 3 রকমের কোষ বিভাজন হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মিওসিস। এর মধ্যে একদম প্রথমে যেটা অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ মানে হচ্ছে কি? একটা কোষ বিভাজন দু রকম ভাবে হতে পারে, একটা নিউক্লিয়াসের বিভাজন আর হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। প্রত্যেকটা কোষ বিভাজনে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের বিভাজন হবে। এখানে প্রত্যক্ষ কথার মানে হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, সেই জন্য এটা প্রত্যক্ষ। কিন্তু মাইটোসিস আর মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় না, কতগুলো স্টেজের মাধ্যমে বিভাজিত হয়, সেই জন্য মাইটোসিস আর মিওসিসকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। এবার এই 3টে কোষ বিভাজন সম্পর্কে আমরা ডিটেলসে পরে পড়ব। এবার এই যে কোষ বিভাজন পদ্ধতিগুলো হচ্ছে, সেই কোষ বিভাজন পদ্ধতিতে কোষ থেকে যে কোষ তৈরি হচ্ছে, এটা একটা চক্রাকার পদ্ধতিতে হচ্ছে। এই একটা চক্রাকার পদ্ধতি, যেখানে একটা জনিত্রী কোষ পিতৃমাতৃ সেল থেকে একটা অপত্য সেল উৎপন্ন হচ্ছে, সেই জন্য বিভিন্ন স্টেজের মাধ্যমে। তাহলে এই যে চক্রাকার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় কোষ চক্র। এই কোষ চক্র দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে দুটো পদ্ধতিতে হয়, একটা ইন্টারফেজ পদ্ধতি আর একটা হচ্ছে মাইটোটিক পদ্ধতি বা এমফেজ। ঠিক আছে, এই দুটো পদ্ধতিতে কোষচক্র হতে পারে। এবার কোষচক্র যদি আপনি একটা ছবি দেখি, তাহলে আমরা দেখতে পাবো, এখানে ছবিটাই দেখো, কোষচক্রের মধ্যে আমরা বলেছি দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। এখানে ইন্টারফেজ 3টে অংশে বিভক্ত, G1, S, G2।
তিনটে ভাগে বিভক্ত হচ্ছে এই ইন্টারফেস G1 S G2। একটা কোষ প্রথমে G1 দশায় প্রবেশ করলো, G1 দশায় প্রবেশ করার পর সে আসবে হচ্ছে এস দশায়। এস দশায় আসার আগে এইখানে আর একটা চেক পয়েন্ট থাকে। চেক পয়েন্ট মানে হচ্ছে G0, ঠিক আছে, G0 একটা চেক পয়েন্ট থাকে G1 আর এস এর মাঝামাঝি অংশে। এইখানে চেক পয়েন্ট মানে হচ্ছে যে অংশে, যে চেক পয়েন্টে কোষটা ঠিক হবে যে সে কোষটা কোনো ত্রুটি আছে কিনা সেটা নির্বাচিত হবে। সেটা নির্বাচিত যদি হওয়ার পর যদি মনে হয় যে কোষটা হ্যাঁ ঠিকঠাক আছে, কোনো ত্রুটি নেই, তবে সে এস দশায় যাবে, ঠিক আছে। তাহলে এস দশায় যাওয়ার আগে এই G0 দশায় কোষটা মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো বিচ্যুতি আছে কিনা, কোনো খামতি আছে কিনা, তবে সে এখানে নির্বাচিত হওয়ার পর তবে সে এস দশায় যাবে। এবার এস দশায় আসার পর, এস দশা হচ্ছে সিনথেসিস দশা, সংশ্লেষ দশা। তাহলে G1 দশায় কি কি কাজ হবে? G1 দশায় যখন প্রথম কোষটা প্রবেশ করলো, G1 দশায় প্রথম কোষটা প্রবেশ করার পর এর কাজ হবে কি, এখানে বিভিন্ন প্রকার অঙ্গাণু গঠিত হবে, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, এই অঙ্গাণুগুলো গঠিত হবে, বিভিন্ন প্রকার আরএনএ গঠিত হবে। এইগুলো হচ্ছে G1 দশার কাজ। এস দশা হচ্ছে কি? এস দশা হচ্ছে সিনথেসিস দশা। সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ দশা, অর্থাৎ এখানে যে কোষটা প্রবেশ করলো তার মধ্যে যে ডিএনএটা আছে, এই ডিএনএর পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএর পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। বিভিন্ন প্রকার হিস্টোন প্রোটিনের কথা বলেছি, সেই হিস্টোন প্রোটিনগুলো তৈরি হবে। এখানে হচ্ছে সিনথেসিস দশা এই আরএনএতে, এই এস দশাতে অল্প সংখ্যক আরএনএও তৈরি হয় এখানে, ঠিক আছে। এখানে তো বিভিন্ন প্রকার আরএনএ তৈরি, এখানেও অল্প স্বল্প আরএনএ তৈরি হয়, কিন্তু ডিএনএ পরিমাণটা ডবল হয়ে যায় প্রায়। এস দশায় যাওয়ার পর এর পরবর্তী যে দশাটা সেটা হচ্ছে G2 দশা। G2 দশায় কি হয়? G2 দশাতে বিভিন্ন পরিমাণ আরএনএ তৈরি তো হয়, নিউক্লিয়াসের আকার আয়তন বৃদ্ধি পায়। এছাড়া এই G2 দশাতে এমন একটা প্রোটিন তৈরি হয় যে প্রোটিনটা কি করবে, যে প্রোটিনটা নাম হচ্ছে সিডিকে। তোমরা আগে কেউ একজন জিজ্ঞেস করেছিলে সিডিকে কি? সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন। এই সিডিকে প্রোটিনটা এই G2 দশাতেই তৈরি হয়। তাহলে সিডিকে কি করবে, এই কোষটা যেখানে প্রবেশ করলে এই কোষটাকে সব কিছুর জন্য তৈরি করে দিল যাতে সে পরবর্তী এম দশায় প্রবেশ করবে। এম দশা মানে হচ্ছে মাইটোটিক দশা, এম দশায় প্রবেশ করবে কি না সেটা এই সিডিকে নির্বাচন করে। তাহলে সিডিকে নির্বাচন করার পর সিডিকে দেখলো যে কোষটা সব দিক দিয়ে ঠিক আছে, তাহলে সে কোষটাকে এম দশায় পাঠিয়ে দেবে। এম দশা মানে হচ্ছে মাইটোটিক দশা। মাইটোটিক দশা দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে, এখানে সি লেখা আছে, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিস যে দশাটা আছে, এই নিউক্লিয়াসের যে বিভাজনটা হবে সেটা আবার 4টে অংশে বিভক্ত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবার প্রত্যেকটা দশার সম্বন্ধে পরে আমরা পড়বো। এখানে শুধু আমরা দেখব যে এম দশায় যেই কোষটা প্রবেশ করলো প্রথমে যাবে প্রোফেজ দশা, তারপরে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশায় গেল। টেলোফেজ দশায় যাওয়ার পর কোষটার মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা ভাগ হলো, নিউক্লিয়াসটা দুটো অংশে বিভক্ত হয়ে গেছে দেখেছি আমরা। এইবার শুধু নিউক্লিয়াসের বিভাজনটা হলে তো হবে না, সাইটোপ্লাজমটা বিভাজিত হতে হবে, তবেই তো একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হবে। তাহলে পরবর্তী সাইটোকাইনেসিস দশায় যখন প্রবেশ করলো তখন এখানে এরা মাঝখান থেকে ভেঙে গেল, মাঝখান থেকে ভেঙে যাওয়ার পর দুটো কোষ আলাদা হয়ে গেল। তাহলে এই টোটাল অংশটা হচ্ছে একটা কোষচক্র, যেটা চক্রাকার পদ্ধতিতে ঘটছে। এই কোষচক্রের গুরুত্ব কি? কোষচক্রের মাধ্যমে কি হয়? কোষচক্রের মাধ্যমে একটা কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। নতুন কোষের সৃষ্টি হওয়ার ফলে দুটো কোষ সৃষ্টি হয়, দুটো কোষ সৃষ্টি হওয়ার ফলে কি হবে? জীবদের বৃদ্ধি, ক্ষয়পূরণ, নতুন জীব সৃষ্টি, প্রজনন, এই সমস্ত অংশগুলো এই কোষচক্রের মাধ্যমে ঘটছে। এইবার এই যদি কোষচক্রটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, অর্থাৎ এখানে যে চেক পয়েন্ট দেখলাম G0 দশায়, অনেকগুলো চেক পয়েন্ট থাকে, এখানে G0 দশায় থাকে, G0 চেক পয়েন্ট থাকে, এখানে একটা চেক পয়েন্ট থাকে, এখানে একটা চেক পয়েন্ট থাকে। এই যে বিভিন্ন চেক পয়েন্টগুলো আছে, এটা G1S, এখানে এই যে চেক পয়েন্টগুলো আছে, এই চেক পয়েন্টগুলো যদি ঠিকমতো কাজ না করে, চেক পয়েন্টের কাজ হচ্ছে কোষটা এখানে যা হওয়ার হয়ে যাওয়ার পর এই চেক পয়েন্ট ঠিক করবে যে এ পরবর্তী এস দশায় প্রবেশ করবে কিনা।
আবার এখানে যে চেক পয়েন্টটা আছে সেখানে চেক পয়েন্টটা স্থির করবে সে এস থেকে জি2 তে যাবে কিনা। এইভাবে যে চেক পয়েন্টগুলো যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে কিংবা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন কি হবে, কোনো কাজ করতে না পারে তখন এই কোষের বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। তার ফলে একটা কোষ থেকে দুটো বা দুটো থেকে চারটে, যেটা স্বাভাবিক যে পদ্ধতি সেই পদ্ধতিটা হয় না, প্রচুর সংখ্যক কোষ তৈরি হতে অনিয়ন্ত্রিত হবে। তার ফলে কোষের তারপরে দেহের মধ্যে টিউমার সৃষ্টি হয়। টিউমারটা ম্যালিগন্যান্ট হতে পারে বা বিনাইন হতে পারে। বিনাইন হলে অতটা ক্ষতিকারক নয়, কিন্তু যদি ম্যালিগন্যান্ট হয় তাহলে সেটা কোষের দেহের পক্ষে খুবই ক্ষতিকর। এইটা হচ্ছে কোষ চক্রের গুরুত্ব। তাহলে এই অংশটা তোমরা ভালো করে দেখবে, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে।